অবশেষে আমাদের ইতিহাস পরিবর্তন হচ্ছে। আপনারা বলবেন, ইতিহাস তো ঘটে যাওয়া অতীত, তার কিভাবে পরিবর্তন সম্ভব? আজ সেই গল্পই বলবো। আমাদের পূর্বপুরুষের ইতিহাস আর পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে পরাধীনতার থেকে মুক্ত করার প্রথম পদক্ষেপটি নেওয়া শুরু হয়ে গেছে। আর বলতে গেলে সেই সুসংবাদটাই আজকের প্রতিবেদনের বিষয়। সম্প্রতি এনসিইআরটি এর অষ্টম শ্রেণীর নতুন সমাজবিজ্ঞানের বই, যা বদলে দিচ্ছে পুরনো সমস্ত ভাবনা চিন্তা। মুঘল সম্রাট বাবর, আকবর, আওরঙ্গজেবের শাসনকালকে ভারতের সেরা সময় নয়, বরং এই মুঘল আমলে ঘটে যাওয়া নৃশংসতা, মন্দির ধ্বংস, ধর্মীয় অসহিষ্ণুতা এবং কর আরোপকে উপস্থাপন করা হয়েছে। अब तक हमारे देश के बच्चे स्कूलों में अकबर द ग्रेट पढ़ते आए हैं। न जाने हमारे देश की कितनी पीढ़ियां ऐसी हैं जो स्कूलों में यही पढ़ती आई हैं, अकबर द ग्रेट, अकबर महान। इतनी आदत हमें पड़ चुकी है कि अकबर अगर हम लिखेंगे भी एम्परर अकबर, तो द ग्रेट हाथ अपने आप से लिख देता है। जब बोलते भी हैं तो अकबर द ग्रेट ही मुंह से निकलता है, अकबर महान ही निकलता है, और दिमाग में वही छवि आती है कि अकबर एक महान। लेकिन पहली बार स्कूलों में पढ़ाई जाने वाली इस किताब में यह बताया गया है कि अकबर महान नहीं था। The new Class 8 Social Science textbook released by NCERT this week makes it clear. History as it was taught is history now. For example, it is almost a default thing to call Akbar the Great. No disclaimer. In the new textbook, his reign has been described as a blend of brutality and tolerance. যারা এখনো এই খবরটা জানেন না তাদের জন্য বলি যে সিবিএসইর অষ্টম শ্রেণীর বইতে আকবর সহ অন্যান্য মুঘল বাদশাহদের একটা অন্য দিককে তুলে ধরা হয়েছে। তারা এখন আর মহান নন। সুলতানি আমলের আলাউদ্দিন খিলজি, কুতুবুদ্দিন আইবক থেকে শুরু করে মুঘল আমলের বাবর, আকবর এবং পরবর্তীকালে আওরঙ্গজেব সবাই কিন্তু মন্দির ধ্বংস করে সেটা বিভিন্ন জায়গাতে লিখে রেখে গেছে। বাবর নামা, আকবর নামাতে সেই সব কথা গর্বের সাথে লেখা রয়েছে, কারণ তারা চেয়েছিল যে ইসলামের এই বিস্তারের জন্য ভারতের বুকে ধ্বংসযজ্ঞ চালানোর ব্যাপারে তাদের অবদানের কথা ভবিষ্যতের লোকজন জানুক। আমরা কেন তাদের এই ইচ্ছে থেকে এতদিন বঞ্চিত করেছি বলুন তো? এটা তো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের চুরির টাকা নয় যে সেটাকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখতে হবে, বা এই অল্প বয়সী বান্ধবীদের সাথে খেলার জন্য কি সমস্ত পুতুল টুতুল রাখেন ওদের প্রবীণ নেতারা, যেগুলো লোকচক্ষুর সমক্ষে আনার নয়। এইগুলো তো সেরকম ক্যাটাগরিতে পড়ে না। বাবর, আকবর, আওরঙ্গজেব তো এই কাজগুলো লুকিয়ে করেনি। তাহলে মুঘলদের এই গৌরব থেকে, মানে যাকে ওরা খুব গৌরবের কাজ বলে মনে করে আর কি, সেই গৌরব থেকে ওদের আমরা এতদিন কেন বঞ্চিত করেছি? তাদেরই ইচ্ছে অনুযায়ী, তাদেরই লেখা থেকে আজকের পৃথিবী জানুক তারা কত লক্ষ মানুষকে শুধু মুসলমান হতে রাজি না হওয়ার জন্য হত্যা করেছে। মন্দির ভেঙে তার মূর্তিগুলো রেখে দিত যাতে সবাই সেগুলো পা দিয়ে মারিয়ে যেতে পারে, থুতু দিতে পারে। জিজিয়া কর নেওয়ার সময় অমুসলিমদের মুখে থুতু দেওয়া হতো। এইগুলো আজকে শুনলে মনে হয় যেন কতদিন আগে ঘটে যাওয়া ইতিহাস। আজকের দুনিয়াতে এর কোনো জায়গা নেই। কিন্তু পাশেরই বাংলাদেশ, পাকিস্তানে কি হচ্ছে দেখুন। হিন্দু, বৌদ্ধ সবাইকেই কিন্তু নিজের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে লড়তে হচ্ছে। দেশগুলোর হাল দেখুন, কাল কি খাবে তার ভরসা নেই। আদানির বিদ্যুতের ধার বাকি মেটানোর ক্ষমতা নেই। এদিকে দেশটা আস্তে আস্তে ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে। এদিকে লোকজনকে স্বপ্ন দেখাচ্ছে যে ভারতের উত্তর পূর্ব ভাগকে দখল করবে। আর এরপরও আমাদের দেশের বেশ কিছু লোক চোখ বুজে আছে। আজ বাংলাদেশে যেটা হচ্ছে, কালকে যেটা এখানে হতে পারে সেটা বুঝছে না। আসলে 1947-এ আমাদের দেশে স্বাধীনতা আসেনি। ক্ষমতা বলা যেতে পারে দেশি সাহেবদের হাতে গেছে। এবং না, আপনারা অনেকেই হয়তো এটা ভাববেন যে আমি বলবো 2014-তে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু না। যেই জাতির ইতিহাস, শিক্ষা ব্যবস্থা এখনো শৃঙ্খলে আবদ্ধ, সেই জাতি মানসিকভাবে এখনো পরাধীন। আমাদের ইতিহাস 3টে গ্রুপের লোকজন লিখেছে। ব্রিটিশরা, যারা আমাদেরকে উপনিবেশ বানিয়েছে, নেহরুপন্থী সোশ্যালিস্টরা, আর মার্ক্সবাদী ইসলামিস্ট গ্রুপের ঐতিহাসিকরা। তার ফলে ইতিহাসের নাম করে যা হয়েছে তা একটা চূড়ান্ত পরিহাস এবং আমাদের পূর্বপুরুষদের প্রতি।
আজ তার সংশোধনের কাজ শুরু হয়েছে। এনসিআরটি মানে যারা সিবিএসই বোর্ডের সিলেবাস বানায় তারা আকবর সহ এই সব সুলতান মুঘলদের প্রকৃত ইতিহাসকেই স্কুল পাঠ্যতে নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে হলে এর জন্য নতুন করে ইতিহাস লেখার দরকার নেই। শ্রী আর.সি. মজুমদার, শ্রী যদুনাথ সরকারের মতো ঐতিহাসিকরা যা লিখে গেছেন সেইটাকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। কিন্তু স্বাধীনতা তো আর এমনি আসে না, আমাদের সামনে কিন্তু অনেক লড়াই। মনে রাখবেন, এই লড়াই কিন্তু আপনাকেই লড়তে হবে, বাইরের কেউ এসে লড়বে না। আর 10-এর লাঠি 1-এর বোঝা, সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে এই লড়াইতে, যাতে বোঝাটা হালকা হয়। যত পারবেন এই ধরনের ভিডিওকে শেয়ার করুন সমাজ মাধ্যমে। শুধু আমার ভিডিও নয়, এই বিষয় নিয়ে যারা ভিডিও বানান সবার ভিডিও ভাইরাল করুন। ওদের খেলাতেই ওদেরকে হারাতে হবে। এর থেকে যে তথ্যগুলো পাবেন সেগুলো নিজের পরিচিত মহলে জানান। বাড়ির ছোটদের প্রাচীন যুগের ঋষিদের আবিষ্কারের কথা বলুন। আমরা যদি প্রত্যেকে দায়িত্ব নেই যে অন্তত 5 জন মানুষকে আমরা ভারতীয় ভাবধারাতে উদ্বুদ্ধ করব, তাহলেই দেখবেন এই লড়াইটা আমরা জিতে গেছি। আমাদের পূর্বপুরুষরা এত আক্রমণকে রুখে দিয়েছে যাতে আমরা নিজেদের সংস্কৃতিকে নিয়ে বাঁচতে পারি। পাশের বাংলাদেশের হিন্দুদের সকাল বিকেল লড়তে হচ্ছে নিজেদের জীবন আর সম্পত্তির জন্য। আমাদের উপর আক্রমণটা কিন্তু অদৃশ্য, কিন্তু সেই আক্রমণকেই রুখে দিতে হবে আপনার পরিবারের পরবর্তী প্রজন্মের জন্য। এনসিআরটির এই সিলেবাস রিভিশনের পর বলতে গেলে কান্নাকাটির রোল পড়ে গেছে। দেখো গো, সব হাটে হাড়ি ভেঙে দিল। এই রকম কিছু তথাকথিত সেকুলার কান্নাকাটির ভিডিওতে কিছু মজা নিয়ে আর তাদের কথার প্রত্যুত্তর নিয়েই আজকের ভিডিও। আর দেরি না করে তাহলে শুরু করছি। অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে, যাতে এই ধরনের প্রতিবেদন আপনাদের কাছে আর আপনাদের মতো অনেকের কাছে পৌঁছতে পারে। ये तो उनका एजेंडा है और वो इतिहास बदलना चाहते हैं। इसको ये देश स्वीकार नहीं करेगा। 500 साल के पहले ये मुसलमानों ने क्या किया, यानी औरंगजेब ने क्या किया, वो आज क्या बोलने की बात है। यहाँ अभी लोगों को भड़काने का काम करना और बच्चों के ऊपर ये करना, गैर बातें उनके दिमाग में डालना, ये अल्टीमेटली इस देश के लिए अच्छा नहीं। हम आरएसएस बीजेपी के लोगों से कहना चाहते हैं कि आप किताबें बदल सकते हो, इतिहास नहीं बदल सकते। ये पूरा का पूरा जो निसाब है ये एक खास मखसूस नजरिए के तहत किया गया है, और वो नजरिया जो है भगवाधारी नजरिया है। नए सिरे से नया इतिहास रचना ये ठीक बात नहीं है, और ये अन्याय है ইতিহাস के साथ। বিখ্যাত লেখক VS নয়পাল বলেছেন যে ভারতীয়রা একমাত্র জাতি যারা নিজেদের ইতিহাসকে অন্যদের দিয়ে লেখায়, আর সেটাও কাদের দিয়ে, যারা একদিন আমাদের দেশে এসে সবকিছুকে তছনছ করে দিয়েছে। আপনি ভাবতে পারেন যে ইহুদিরা তাদের ইতিহাস নাৎসিদের দিয়ে লেখাচ্ছে, বা কোরিয়া তাদের ইতিহাস জাপানিদের দিয়ে লেখাচ্ছে। আমরা কিন্তু তাই করেছি, কারণ ইতিহাস যে কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটাই আমরা বুঝিনি, আর সেটাই বলতে গেলে আউটসোর্স করে দিয়েছি। আপনারা অনেকেই আমার ভিডিওর কমেন্ট সেকশনে লেখেন যে যা ঘটে গিয়েছে সেই নিয়ে ভেবে কি হবে, সামনে দেখুন। এর উত্তরে আপনাদের একটা ছোট উদাহরণ দিই। যে সমস্ত পুরনো কোম্পানি, দোকান যারা আছেন তারা এটা বিজ্ঞাপন করেন যে তারা কতটা পুরনো। টাটা গ্রুপ তাদের 125 বছর পূর্ণ হবার পর সেটা দিকে দিকে বিজ্ঞাপন করেছে। ইন্ডিগো এয়ারলাইন্স বিজ্ঞাপন করে যে তারা 25 বছর ধরে এই উড়ান ব্যবসাতে আছে। অনেক পুরনো খাবারের দোকান যেরকম মিত্র কাফে, নকুর, পুটিরাম, এরাও বিজ্ঞাপন করে যে তারা কতদিন ধরে এই কাজ করছেন। অনেক নামে দামি লোকজন, নেতাজি থেকে শুরু করে উত্তম কুমার এই খাবারের দোকানে এসছেন। এটা কেন করে? কারণ সবাইকে মনে করিয়ে দেওয়া যে এদের এতদিন ধরে এই কাজটা করে আসার অভিজ্ঞতা, আর তার সাথে সবাই এটাও ভাববে যে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, সেই ওঠাপড়াকে জয় করেও এনারা যখন এগিয়ে চলেছেন, তার মানে এদের জিনিসের গুণমান অত্যন্ত উঁচু মানের। অর্থাৎ নিজেদের দোকানের ইতিহাস এনারা এই জন্যই সবার সামনে তুলে আনছে, যাতে এনাদের সবাই এই ক্ষেত্রে বাকিদের থেকে সেরা মনে করবে, এদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আর তাতে এখন এবং ভবিষ্যতে এদের ব্যবসা আরও ভালো হবে, আরও উন্নতি হবে।
আপনি বলুন, একটা নতুন কোম্পানিকে কেউ অতটা কি ভরসা করে যতটা একটা অভিজ্ঞ কোম্পানিকে সবাই করবে? আর তাই আজ বলিউডের বড় বড় তারকারাও আসেন এই সমস্ত দোকানে, গরমে ঘামতে ঘামতে হলেও এখানেই খেতে আসেন। এই ব্যাপারটাই কি একটা জাতির ক্ষেত্রেও প্রযোজ্য নয়? 25, 50, 100, 150 বছরের ইতিহাসকে গর্বের সাথে তুলে ধরতে আমরা দেখি ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে কয়েক হাজার বছরের ইতিহাসকে তুলে ধরাটা আমাদের জাতির ভবিষ্যতের জন্য, আমাদের উন্নতির জন্য, আমাদের জাতিগত ব্র্যান্ড ভ্যালুর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কি করে ভুলে যাই? এই সভ্যতা হাজার হাজার বছরের উত্থান পতনকে সয়ে আজও নিজের গরিমাতে দাঁড়িয়ে আছে। তার মানে যা যা এই সভ্যতার অঙ্গ সেইগুলোর বনে দিয়ে আনা কিন্তু সেই ভুঁইফোড়দের থেকে অনেক বেশি, এটাই কি সত্যি নয়? আবার দেখুন, এই দুলাল চন্দ্র ভর বা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, এরা নিজেদের এই আদি নামের দাবি থেকে কখনো সরে আসেন না। তাহলে আমরা একটা সভ্যতা যেটা বলতে গেলে বিজ্ঞান, দর্শন, সংস্কৃতি, শিল্পকলা সব কিছুর আদি পথিকৃৎ, তারা কত সহজে এই আদি নামটার ওপর থেকে আমাদের দাবিটাকে ছেড়ে দিলাম। এই ইতিহাস একটা জাতির ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইউরোপীয়রা আর বিশেষ করে ইংরেজরা এই ব্যাপারটা খুব ভালো করে জানে, তাই সমস্ত কিছুতে ওদের নিজেদের বিজ্ঞাপন থাকে। নিজেদের নামের আগে গ্রেট ব্রিটেন সংযোজন করে রেখেছে। কিসে ওরা গ্রেট হলো কেউ জানে না। সেই রকম আমাদের ইতিহাসেও এইরকম কিছু লোকজনকে গ্রেট বানিয়ে রাখা হয়েছে, যেমন আকবর দি গ্রেট। যুগ যুগ ধরে বাইরে থেকে আসা মুঘলদেরকে মহান বানানোর জন্য আকবরকে মহামতি বলা হয়েছে, আর এই মুঘলদের বিরুদ্ধে যারা স্বদেশী প্রতিরোধ গড়ে তুলেছিল তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। साहू फूले अम्बेडकर को पढ़ाया जाना चाहिए, सोशल रिफॉर्मर्स को पढ़ाया जाना चाहिए, बजाय ये तो धर्म व्यक्तिगत तौर से जितना आप मानना चाहते हो मानो, और माना ही जा रहा है, कोई रोकने वाला नहीं। एनसीईआरटी का मतलब नेशनल कम्युनल एजुकेशन सिस्टम। ये सिलेबस की पूरे तोड़ मरोड़ करके जिस तरह हमारे इतिहास को हाईजैक करने की प्रयास कर रहे हैं, एक संकीर्ण पॉलिटिकल एजेंडा को लेकर, ये हमारे बच्चों की, हमारी जनरेशन की पढ़ाई में जो सांप्रदायिकता की बीज डालने का प्रयास कर रहे हैं, ये बेहद गलत है। আকবর চিতোর দখল করার পর সরকারিভাবে আদেশ দিয়েছিল যে 30,000 সাধারণ লোককে যেন ওখানে হত্যা করা হয় এবং তাদের মুন্ডু দিয়ে পিরামিড বানানো হয়। শুধু দুর্গ দখল করেই প্রাণ ভরেনি, গর্বের সাথে বলেছে যে তার সৈন্যরা কাফেরদের হত্যা করেছে, মন্দির মূর্তি ধ্বংস করে ইসলাম স্থাপন করেছে। তিনি নিজেকে গাজী বলে গর্বের সাথে ঘোষণা করেছেন। এই গাজী মানে হলো যিনি কাফেরদের হত্যা করে, কাফেরদের ধর্মস্থানকে ধ্বংস করে ইসলামের প্রচার করে। আর তাতেই সব দিকে বলতে গেলে তেহেলকা মচে গেছে। Well, there is no denying that our medieval period had some darkest moments. But the question is, why bring this darkness and frame it in such a sensational way? What good it is going to do to the young and impressionable minds of the class 8 students? I mean, history is to educate. It is not to instigate. What do you want our class 8 child to have a revengeful feeling, to have a vengeance or hatredness inside him? So basically, we are not saying that it is anti-Muslim or you're targeting one particular community. আচ্ছা, খুব ভালো। বাচ্চাদের শুধু রূপকথা শোনানো হবে, আকবর বীরবলের মজার মজার গল্প শোনানো হবে, শাহজাহানের মতো কেউ প্রেমিক ছিল না এই বিষয় নিয়ে গল্প সিনেমা হবে, যাতে বাচ্চাদের মনে কোনো প্রতিহিংসা না আসে। তাহলে এক কাজ করুন না, জালিয়ানওয়ালাবাগের কাহিনী, নীলকরদের ইতিহাস, এই সব অত্যাচারের গল্পগুলো তুলে দেওয়া হোক। ক্ষুদিরাম বসু, সূর্য সেন, এদের কথা তো বটেই, এমনকি গান্ধীজির কথাও ইতিহাস থেকে তুলে দেওয়া হোক। ব্রিটিশদের ব্যাপারে ভালো ভালো কথা বলা হোক, যেমন ব্রিটিশরা এসে আমাদের ইংরেজি শিক্ষার প্রবর্তন করেছে, রেল ব্যবস্থা স্থাপন করেছে, এই সবগুলো বলা হোক। শিশু মনকে এটা বোঝানোর কোনো দরকারই নেই যে এই বিদেশি শিক্ষা আসলে আমাদেরকে পরাধীন করবার জন্য তৈরি করা হয়েছিল, অথবা এই রেল ব্যবস্থা তৈরি করা হয়েছিল যাতে দেশের বিভিন্ন প্রান্তে ঢুকে ব্রিটিশরা লুটপাট চালাতে পারে। সিপাহী বিদ্রোহ সহ স্বাধীনতা সংগ্রামের সমস্ত ইতিহাস মুছে দেওয়া হোক, এমনকি স্বাধীনতা দিবস পালনটাই বন্ধ করা হোক। কারণ এগুলো তো বাচ্চাদের মনে ব্রিটিশদের প্রতি বিরূপ ধারণা তৈরি করবে, প্রতিহিংসামূলক মানসিকতা তৈরি করবে। তখন না বলবেন না তো?
Firstly, I think let's all of us have a very mature conversation today. No political leader in history or in current times is an undiluted, unalloyed genius and a model of perfection. All leaders have dark sides. All leaders have perpetuated things they could have done without. And that is a reality that we need to be reconciled to, that is applicable to even Akbar, that's applicable to the leaders who followed him, not just Mughals, but even otherwise. Now, খুব ভালো কথা। তাহলে আমরা হিটলারের হলোকাস্টের কথা অল্প অল্প একটু বলবো, বেশি না। আজকের ইহুদি বাচ্চারা পড়বে যে হিটলার কত ভালো বিভিন্ন বিল্ডিংয়ের ওয়াটার কালার ড্রয়িং করত। ইউএসএ টাইমস ম্যাগাজিন হিটলারকে ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়েছিল 1938-এ। সেগুলো ঠিক আছে তো? ভাবতে পারেন ইহুদি বাচ্চারা পড়ছে যে হিটলার আর তার স্ত্রী ইভা ব্রাউনের প্রেমের কথা, আর ইসরায়েলের ইতিহাস বইতে হিটলার দ্য গ্রেট লেখা হচ্ছে। আমাদের দেশে কিন্তু সেটাই হচ্ছে। আওরঙ্গজেবকে জিন্দা পীর মানে একজন সাধক কি ঋষির পর্যায়েতে নিয়ে যাওয়া হয়েছে। যেই ঔরঙ্গজেব আদেশ দিয়েছিল যে মুঘল সাম্রাজ্যে কাশী মথুরা সহ সমস্ত কাফেরদের মন্দির ভেঙে ফেলা হবে। শুধু তাই নয়, যার হারেমে ছিল হাজারের ওপর মহিলা, সেই আকবর নাকি মহামতি দ্য গ্রেট। যোধাবাই আর আকবরের প্রেম নিয়ে কত আলোচনা, গল্প, সিনেমা। সত্যি হলো যোধাবাই, যিনি পরবর্তী বাদশাহ জাহাঙ্গীরের মা, তার আসল নাম কি সেটাই কেউ জানে না। এতটাই গুরুত্বহীন ছিলেন এই যোধাবাই। জওহরলাল নেহেরু বলে গেছেন বাবর নাকি খুব সংস্কৃতি মনস্ক, কবি, প্রকৃতিপ্রেমী একজন মানুষ, যেই বাবর জয় করা একটা শহরকে পুরোপুরি ধ্বংস করে দিত। আপনারা কোনোদিন শুনেছেন রাজপুতরা মারাঠারা রাজ্য জয়ের পর এই রকম ধ্বংসলীলা চালিয়েছে? মহিলাদের তুলে নিয়ে চলে গেছে, শিশুদের পর্যন্ত হত্যা করেছে। এক সময় মারাঠা সাম্রাজ্য বলতে গেলে পশ্চিমের পেশোয়ার থেকে দাক্ষিণাত্য পর্যন্ত বিস্তৃত ছিল। একটা মসজিদ ধ্বংস হয়েছে। শিবাজির অধীনে 11 জন সেনাপতি ছিল যারা মুসলমান। পেশোয়া বাজিরাওয়ের এক স্ত্রী ছিলেন মুসলিম এবং তাদের পুত্রকে মুসলিম হিসাবে বড় করেছিল বাজিরাও। এই পুত্রের নাম হলো শামসের বাহাদুর। মহামতি আকবর তো কত হিন্দু নারীকে বিয়ে করেছিলেন, তাদের একজন সন্তানও হিন্দু হিসাবে বড় হয়েছেন। ওদিকে মুঘল পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছিলেন আকবর। ভাবুন উনি কতটা উন্নাসিক, যাকে আমরা ভাবি খুব উদার। First of all, I think there was a time when there were NCERT books which said that the term dark period or dark ages in history is a historical term. It's kind of sad to see that today that entire term has made it back to the NCERT and is being used as an objective term, as if classifying certain acts in history as dark or classifying certain periods in history as dark is a very historical thing to do. Academically, these are terms which have been completely debunked, and we've said that these are terms which are not to be used because they create this idea that somehow there are golden periods, quote unquote, and darker periods, which creates this comparison which cannot be done because there are different historical contexts for different time periods. So ভাবুন, ইতিহাসের শিক্ষক বলছেন ডার্ক এজ মানে অন্ধকারাচ্ছন্ন, কথাটাই নাকি ইতিহাস সিদ্ধ নয়। আমরা তো পড়েছি 15 শতক পর্যন্ত ইউরোপে অন্ধকারাচ্ছন্ন যুগ চলেছে, তারপর লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, এদের জন্য ইউরোপে নাকি নবজাগরণ এসেছে, মানে রেনেসা এসছে। এই ইতিহাসগুলো কে লিখেছে ম্যাডাম? আর কারাই বা এগুলো আমাদের স্কুলে পাঠ্য করেছে? অবশ্যই ইনি তো জওহরলাল নেহরু ইউনিভার্সিটির, যাদের তো স্বভাবই হলো আজ একটা জিনিস বলা তো কাল আর একটা। Now, the points on which they are lying, first of all, as you had explained in your slides, that jizya was considered as a ploy to give, the Hindus a way to convert to Islam in order to escape paying jizya. Which source is the NCERT citing for this? Because I don't think there is a single source, whether it is before Akbar or after Akbar, or at any point of time in the Islamic world, where it says that jizya was somehow offered as an incentive for the non-Muslims to convert to Islam, right? So where is this particular source coming from? বলতেই হবে ইতিহাসের এই ম্যাডামের একটু বেসিক নিয়ে প্রবলেম আছে, তাই আমি আর বিশেষ কিছু বললাম না। এর উত্তরে দেখি জাকির নায়েক কি বলছে। इस्लाम अगर रूल कर रहा है तो जितने गैर मुस्लिम थे वो अपने आप को महफूज समझते थे। क्यों? इस्लाम में है कि आपको इस्लाम कबूल करने का करो, नहीं करने का नो प्रॉब्लम, एक जजिया दो। जजिया मतलब आप मानते हैं कि ठीक है आपको इस्लाम नहीं कबूल करने का, लेकिन मैं आपके अंदर पना चाहता हूँ। भाई मौलवी साहेबी बा की बोलছে? एक इस्लामी रियासत में गैर मुस्लिम अगरचे इक्वल सिटीजन नहीं होगा तो
प्रोटेक्टेड माइनॉरिटी होगा। ये प्रोटेक्शन जो है उसी के लिए लफ्ज जिम्मेदारी आप बोलते हैं उर्दू में। इस्लामी रियासत की जिम्मेदारी होगी उसकी प्रोटेक्शन, उसे पूरी मजहबी आजादी होगी, उसकी इबादत गाहों की हिफाजत मस्जिदों से ज्यादा की जाएगी। ये सूरह हज की एक आयत है। इसी तरह उन्हें पूरी इजाजत होगी कि वो अपनी नेक्स्ट जनरेशन को अपनी जो तालीम देना चाहें दें। उन्हें पर्सनल लॉ मुकम्मल इख्तियार हासिल होगा, शादी ब्याह जिस तरह चाहे करें, तलाक या सेपरेशन की कोई शक्ल रखना चाहे ना रखना चाहे ये उनका मामला है। यहां तक कि इनहेरिटेंस लॉ भी उनका अपना होगा। এরপরেও এই মার্ক্সবাদী ঐতিহাসিকরা মানবেন না। আচ্ছা, এনারা এরকম কেন? এনারা মৌলবীদের কথা কেন একদম গ্রাহ্য না করে এদের এত অপমান করেন? খুবই অনুচিত কাজ। ওনারা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে একটা মুসলিম দেশে আপনি যদি অমুসলিম হন তাহলে আপনার সম্পত্তি আর জীবনের সুরক্ষা, আপনার ধর্ম পালনের স্বাধীনতার জন্য আপনাকে একটুখানি মূল্য ধরে দিতে হবে। কতটা উদার চিন্তা ভাবুন তো। এত উদার তো শিবাজি মহারাজ ছিলেন না, সবাইকে নিজের ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে দিলেন। তাই এতদিন তাদের ইতিহাস শুধু মহারাষ্ট্র ছাড়া কোথাও সেভাবে পড়ানো হতো না। কিন্তু এখন এই মুঘলদের বিরুদ্ধে মারাঠারা, অহোমরা, রাজপুতরা কিভাবে তাদের প্রতিরোধ গড়ে তুলেছে সেই ইতিহাস পড়ানো হবে। শুধু পুরুষ নয়, মহারানী তারাবাই, মহারানী অহল্যাবাই হোলকারের ইতিহাসও পড়ানো হবে। সেই তারাবাই যিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবকে এমনভাবে পর্যদুস্ত করেছিল যে বেশ কিছু বছর পরাজয়ের গ্লানিতে এই নরসংহারক আর নিজের তাঁবু থেকেই বেরোতো না। এই দুই রানীকে নিয়ে আমাদের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল, অনেক কিছু জানতে পারবেন। Reduce history and historical figures. 45 years of Akbar's rule. One incident that happened in Chittorgarh and destroy and call him brutal and oppressive. সত্যিই তো 50 বছর রাজত্বতে একটা জয়ের সময় 30,000 লোক মেরেছে। এটার এমন কি ব্যাপার? একটু ক্ষমা ঘেন্না তো করে দেওয়াই যায়। একবারই তো হয়েছে। কিন্তু না, একবার নয়। আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধের কথা জানি, যেখানে হিন্দু রাজা হিমুকে জনসমক্ষে শিরশ্ছেদ করেছিল আকবর। হিমু কিন্তু প্রথমবার আকবরকে হারিয়ে দিয়েছিলেন এবং ছেড়েও দিয়েছিলেন। দ্বিতীয়বারও যখন বিজয় একদম দোরগোড়াতে, তখন হিমু হঠাৎ করে আহত হয়ে পড়েন আর তাতেই তার পরাজয় ঘটে। আকবরের অত্যাচার থেকে বাঁচতে চিতোরের মহিলারাও কিন্তু জহর ব্রত পালন করেছিলেন। রানী দুর্গাবতীর মৃত্যুর পর চৌরাগড়ের দুর্গতে একইভাবে মহিলারা জহর ব্রত পালন করেছিলেন। এই বর্বরতার ইতিহাসকেই তুলে ধরা হয়েছে নতুন বইতে। Trying to say that the Mughal Muslims were intolerant, oppressive rulers. That's what you're trying to say. Were intolerant, oppressive rulers. Hindu rulers were noble and enlightened. When are we making this a Hindu-Muslim issue? Because that's how the book is written. No, that's it my is problem. not. The book is written as heroes and villains. No, so where does it talk about Hindus and Muslims? All right, one second. That's the message. We've got to get some order. I want to use my pro. No, one second. এনসিআরটি কিন্তু হিন্দু মুসলমান কথাটাই বলেনি, বলেছে মুঘল। এরাই কিন্তু হিন্দু মুসলমান নিয়ে আসছে। আর এত আলোচনার মধ্যে কোথাও এই তথ্যগুলো ভুল এটা কেউ বলতে পারছে না। এরপর যদি কেউ প্রশ্ন করে অধিকাংশ মুসলিম শাসক কেন এরকম ছিল, বা চারদিকে মুসলিম দেশগুলোতে কেন অমুসলিমদের এত দুর্দশা, তাহলে বলতে হবে প্রশ্নগুলো খুব কঠিন, উত্তরটা কিন্তু সবারই জানা। আর তাই সেটাকে ধামাচাপা দেওয়ার এত প্রচেষ্টা। তবে এই নতুন ইতিহাস বইতে এটাও লেখা হয়েছে যে আজকের সমাজে এর জন্য কেউ দায়ী নয়। ওনারা ওনাদের মতো করে এটি লিখেছেন, কিন্তু এটি একটি অসম্পূর্ণ মন্তব্য। ভারতের বুকে আগে কি হয়েছে সেটার দায়বদ্ধতা আজকের কারণ নেই, যতক্ষণ না এটাকে কেউ সমর্থন করছে। নাৎসিরা সেদিনকে কি করেছে তার দায়িত্ব আজকের জার্মানদের নেই, কিন্তু কেউ যদি নাৎসিদের সমর্থন করে তাহলে কিন্তু তাদের কাজের দায়ভারও তাকে নিতে হবে। তেমনি রাজদীপ বা জেএনইউর পাবলিকরা যদি আজকে এদের সমর্থনে এগিয়ে আসে, তাহলে এই মধ্যযুগে ইসলামের নামে যে বর্বরতা হয়েছে বা আজকে বাংলাদেশে পাকিস্তানে যে বর্বরতা হচ্ছে তার সব কিছুর দায়িত্ব তাদের নিতে হবে। আমরা আজকের যুগের ব্রিটিশদের কি কলোনিয়াল যুগে তাদের বাপ ঠাকুরদারা কি করেছে তার জন্য দায়ী করি? রাত জেগে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি, স্টিফেন হকিংসের লেখা পড়ি, জেমস বন্ডের সিনেমা দেখি। কোরিয়া বা চীনের লোকজন কিন্তু জাপানিদের ক্ষমা করেনি একদিন তাদের ওপর উপনিবেশ বানিয়ে জাপানিরা একদিন অত্যাচার করেছিল বলে। আমরা কিন্তু ক্ষমা করতে জানি,
কিন্তু তার মানে এই নয় যে আমরা ইতিহাস বিস্মৃত জাতি হব। ফরগিভেন বাট শুড নট বি ফরগটন। আজকের মতো ইতিহাস এপিসোড এখানেই শেষ। যদি এপিসোডটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে আমরা ফিরে আসবো আরও কিছু তথ্য এবং আমাদের অ্যানালিসিস নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।